বাংলার অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাকে তো আপনারা সবাই চেনেন, তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তো তিনি একবার একটা ইন্টারভিউতে কিছু কথা বলেছিলেন। তো অপরাজিতা আঢ্য ম্যাডাম বলেছিলেন যে ওনার বাড়িতে কেউ মারা যাওয়ার আগে নাকি এমন কিছু কিছু ঘটনা ঘটে যেগুলোকে কিন্তু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, অলৌকিক ঘটনা বলা যেতে পারে। এবং সেই ইন্টারভিউতে ম্যাডাম এটা বলেছিলেন যে ওনার বাবা মারা যাওয়ার আগেও কিন্তু ওনাদের বাড়িতে মানে দরজা দিয়ে কেউ ঢুকছে এরকম কিছু, অথচ বাস্তবে সেরকম কিছুই হচ্ছে না। ঠাকুরের বাসন পড়ে যাওয়ার আওয়াজ, তারপরে ঘরের মধ্যে কেউ চলাচল করছে, সেরকম অনেক কিছু ঘটনা ঘটে। এবং তখনই উনি বুঝে যান যে হয়তো বাড়িতে কিছু একটা ঘটতে চলেছে, এবং সেই সময় ওনার বাবা হসপিটালাইজ ছিলেন। এবং শুধু এই ব্যাপারটা নয়, ওনার ফ্যামিলিতে এর আগেও কিন্তু কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে এই ধরনের অলৌকিক ঘটনা নাকি ঘটেছে, সেটা কিন্তু অপরাজিতা আঢ্য ম্যাডাম নিজেই বলেছিলেন। তো এই ঘটনাটা না ভীষণ সত্যি, এবং এইটা শুধু ওনার ফ্যামিলিতে নয়, বেশ কিছু ফ্যামিলি আছে, সেটা কারণ আমি ঠিক জানি না, কিন্তু সেখানে এইটা কিন্তু ঘটে যে সেই বাড়িতে বা সেই পরিবারে কেউ মারা যাওয়ার আগে এই ধরনের অনেক অলৌকিক ঘটনা পরপর ঘটতে থাকে, যেগুলোকে হয়তো সেভাবে ব্যাখ্যা করা যায় না বিজ্ঞান দিয়ে, কিন্তু এরকম ঘটনা ঘটে। এবং ঠিক তার পরপরই এরকম কিছু একটা মারা যাওয়ার মতো কিছু একটা সেই পরিবারে হয়। এবং আজ আমি যে ঘটনাটা আপনাদের সামনে এখন বলবো, এই ঘটনাটা কিন্তু যিনি পাঠিয়েছেন তার পরিবারেও এরকম কিছু একটা হতো, যে কেউ মারা যাওয়ার আগে বা কোনো দুর্ঘটনা ঘটার আগে কিছু কিছু এমন ঘটনা ঘটা শুরু হতো যেগুলোর কোনো ব্যাখ্যা থাকতো না। এবং সেটা যখন প্রথম ১-২ বার হয়, অনেকে বুঝতে পারে না, ভাবে যে এটা কাকতালীয়। কিন্তু আস্তে আস্তে যখন এই সেম জিনিসটা অনেকবার হয়ে যায়, তখন মানুষ বুঝতে পারে, পরিবারের মানুষেরা, যে বাড়িতে একটা এরকম কোনো অঘটন ঘটার আগেই এই বিষয়গুলো বেশি করে ঘটছে। কিন্তু যখন এই জিনিসটা পরিবারের অনেকে বুঝে যায় যে কিছু একটা ঘটার আগে এরকম অলৌকিক ঘটনা ঘটছে, তো তখন তারা চেষ্টা করতে থাকে যাতে পরিবারের সবাই ঠিকঠাক থাকে। কেউ অসুস্থ থাকলে তাকে বেশি করে কেয়ার করা শুরু করে, যাতে তার মৃত্যু না হয় বা কোনো অঘটন না ঘটে যায়। কিন্তু সেটা করতে গিয়ে একবার ওদের পরিবারে একটা মস্ত বড় বিপদ এসেছিল। এবং সেই বিপদটা কী ছিল সেটা যদি জানতে হয়, তাহলে কিন্তু আপনাদেরকে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, কারণ এই এপিসোডে আমি সেই ঘটনাটাই আপনাদের সামনে বলবো। আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের এই ঘটনাটা ভীষণ ভালো লাগবে এবং আপনারা খুব এনজয় করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন, আর আমাদের এই চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলো লাইক করবেন, পুরো ঘটনাটা শুনে কেমন লাগলো সেই মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পসিবল হলে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনাগুলো একটু শেয়ার করে দিন। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কারোর জীবনেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, সেগুলো আপনারা ইমেল করে আমাদের পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল আইডি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই ইমেল আইডিতে ইমেল করতে পারেন। এটুকুই বলার ছিল। এবারে আমি যাব সরাসরি আজকের এই ইন্টারেস্টিং ঘটনাটায়। তবে শুরু করার আগে বলি, সামনেই আসছে নিউ ইয়ার। এই নতুন বছরে আপনারা যদি আপনাদের ঘরকে অত্যাধুনিক জিনিস দিয়ে সাজাতে চান, বা যেগুলো ধরুন বেয়ার মিনিমাম, কিচেনে যেমন কিছু কিছু জিনিস আমাদের দৈনন্দিন লাগে, তো সেই ধরনের অ্যাপ্লায়েন্সেসের ওপরে কিন্তু অ্যামাজনে বেশ ছাড় চলছে। আমি এ ধরনেরই কিছু হোম অ্যাপ্লায়েন্সেসের লিঙ্ক এই এপিসোডের ডেসক্রিপশানে দিচ্ছি। যদি ইচ্ছে হয় একবার লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন। খুব ভালো ভালো কিছু প্রোডাক্ট দারুণ অফারে দিচ্ছে, ইচ্ছে হলে পারচেসও করতে পারেন। তো আমি রিকোয়েস্ট করব একবার অ্যাটলিস্ট দেখে নিতে পারেন, হয়তো আপনারও কোনো কিছু দরকার আছে, আপনি হয়তো কিনে নিতে পারবেন এই অফারে। এটুকুই বলার ছিল। চলুন এবারে চলে যাই আজকে ঘটনায়। তো আজ আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন, তিনি তার পরিবারেরই ঘটনাটা শেয়ার করেছেন, এবং তিনি নিজের সম্পর্কে যেটা জানিয়েছেন, ওনার নাম হচ্ছে রূপকিনী ভট্টাচার্য। উনি একটি প্রাইমারি স্কুলের টিচার, এবং বলা যেতে পারে ওনাদের পরিবারটা একটা সম্ভ্রান্ত অভিজাত পরিবারই ছিল। আগে আরও ওনাদের বড় ব্যবসা ছিল, যাকে বলে একটা খুব ওয়েল টু ডু ফ্যামিলি।
কিন্তু ওনাদের পরিবারে সবাই মিলে আর কি যৌথ পরিবার হিসেবেই থাকতো। আর ওনারা মানে যেখানে আর কি ওনাদের বাড়ি ছিল সেখানের আশেপাশে ওনাদের পরিবারের একটা ভীষণ সুনাম ছিল। কারণ ওনার যে দাদু ছিলেন, তো সেই দাদু ভীষণ আর কি ভালো কাজ করতেন, মানুষকে খুব হেল্প করতেন। এবং ওনার দাদুরও যিনি বাবা ছিলেন, তো মানে ওনাদের ফ্যামিলি একসময় স্বাধীনতা সংগ্রামী হিসেবেও মানে ওনাদের পূর্বপুরুষ কাজ করেছে। এবং শুধুমাত্র পুরুষ মানুষ নয়, ওনাদের বাড়ির যারা মহিলা ছিলেন সেই সময়, তারাও কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন রকমভাবে হেল্প করতেন। তো ওনাদের একটা মানে রিচ কালচারাল একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, নাচ গান সমস্ত কিছু ওনাদের বাড়িতে খুব চর্চা হয়, গল্প হয়, কবিতা গান সব নিয়ে আর কি ওনাদের ফ্যামিলিটা। এবং ছোট থেকে রুক্মিণীদি যেটা লিখেছেন যে উনি প্রচুর মানুষজনকে বাড়িতে আসতে দেখতেন, গল্প করা, তারপরে একটা সান্ধ্য আড্ডা, গান, কবিতা এইসব নিয়ে আর কি মেতে থাকতো। এবার ওনাদের বাড়িতে উনি দেখতেন যে ওনার মা, জেঠিমা, কাকিমা এনারা সবাই সব কিছু সব ঠিকঠাক ছিল, সবাই খুব শিক্ষিতা ছিলেন, বাড়িতে পুজো আর্চা হতো, কোনো ধরনের কোনো কুসংস্কার সে অর্থে বাড়িতে ছিল না। কিন্তু ওনারা না মানে এই অলৌকিক ব্যাপার যে কিছু হয়, কিছু কিছু এমন ঘটনা যে মানুষের জীবনে ঘটে যেগুলোকে হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, এই জিনিসগুলোকে কিন্তু ওনারা বিশ্বাস করতেন। এবং রূপকিনীদি যেটা বলেছেন যে আমরা যখন ছোট ছোট ভাই বোনেরা একসাথে থাকতাম, আমাদেরকে বলতো যে দেখো, ভয় পাবে না কোনো কিছুতে, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো মানতে হয়। যেমন ওনাদেরকে বলতো যে চুল খুলে সন্ধ্যের পরে বাইরে যাবে না, বাড়ির মেয়েদেরকে বলতো ছাদের শুধু মুধু রাতের বেলা ঘুরে বেড়াবে না, তারপরে এঁটো কাটা যেখানে সেখানে রাখা যাবে না, এই ধরনের কিছু বিধি নিষেধ ওনাদের পরিবারে ছিল। এবং সেটা যে বাড়ির শুধু মেয়েরাই মানতো তা নয়, কিছু কিছু জিনিস ছেলেরাও মানতো। তো এটা ছাড়া বাকি মেয়েদের পড়াশুনো করো, মেয়েরা চাকরি করুক, সমস্ত দিকে কিন্তু খুবই প্রোগ্রেসিভ মাইন্ডেড ছিল ওনার ফ্যামিলি। এবার রূপকিনীদি যখন ছোট থেকে বড় হচ্ছে ওই পরিবারে, তো তখন উনি বাড়ির লোকেরা যা যেটা বলতো সেটাই মানতেন, যে না এটা করা যাবে না, তো ঠিক আছে উনি করতেন না। তো বারণ করলে কোনো কিছু সেটা নিয়ে বারবার প্রশ্ন করা, সেগুলো উনি করতেন না। কিন্তু মাঝে মধ্যে দেখতেন যে ওনার মা, কাকিমা, ওনার ঠাকুমারা খুব মানে কোনো কিছু হয়তো এমন কিছু ঘটে গেছে, সেটা হয়তো ওনারা ছোট ছিল, হয়তো অতটা জানতও না, তো তারা খুব মানে ভীত হয়ে পড়েছে। এবার যখন জিজ্ঞেস করতো যে কি হয়েছে, তোমরা এরকম, তোমাদেরকে এরকম দেখাচ্ছে কেন, তোমরা কি কিছু নিয়ে চিন্তা করছো? তো তখন ওরা বলতো না না, তোমরা অনেক ছোট, তোমাদেরকে এসব নিয়ে কিছু বুঝতে হবে না, কিন্তু তোমরা এখন একটুখানি ঘরের মধ্যে থাকবে, একসাথে থাকবে, ঘরে লাইট জ্বালিয়ে রাখা হতো। এবং এবং এরকম আর কি উনি ছোটবেলায় বেশ কয়েকবার দেখেছে। এবং যতটুকু আর কি তখনও তো অতটা বুঝতো না, বাট এটুকু বুঝতে পারতো যে বাড়ির মধ্যে কিছু একটা ঘটছে, যেটা খুব একটা নর্মাল নয়। এবার ওনার যৌথ পরিবার, সব কাজিনরাও একসাথেই বড় হচ্ছে, ভাই বোনেরা। তো তাদের মধ্যে কেউ হয়তো বলল যে এই এখন রাতের বেলা কে ছাদে গেছে, কেউ তো ছাদে নেই। তো ওনার বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বলছে না না, ছাদে তোমাদের বাবা বা কাকা কেউ গেছে, তোমরা ওসব নিয়ে ভেবো না, তোমরা ঘরে থাকো। কিন্তু আস্তে আস্তে যেহেতু বাচ্চারা বড় হয়েছে, তো তারা দেখছে বাড়িতে সবাই ঘরেই রয়েছে, কেউ ছাদে নেই, তাহলে ছাদ থেকে আওয়াজটা কেন আসছে? তো ওনার মানে বাড়ির যারা বড় ছিল তারা ছোটদেরকে এই বিষয়ে কিছু বলতো না, সম্ভবত তারা চাইতো না যে ছোটরা ভয় পেয়ে যাক বা এই বিষয়টা নিয়ে তারা চিন্তা করুক। কিন্তু দেখা যেত যে বাড়িতে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে, কেউ হয়তো কোনো দুর্ঘটনার কবলে পড়েছে বা বাড়ির কেউ মারা গেল। আর ওনাদের মানে যে বাড়িটা ছিল সেটা মানে ওনাদের বাড়িতে তো যৌথ পরিবার ছিলই, প্লাস ওনাদের যারা জ্ঞাতি গোষ্ঠী ছিল তারাও মোটামুটি একদম কাছাকাছি, মানে পাশের বাড়িটাই হচ্ছে ওনাদের আর এক মানে ওনার বাবার আর এক কাকার বাড়ি, তার পাশে আর এক জ্যাঠার বাড়ি, এইরকম। আর তখনকার দিনের পরিবার যেরকম ছিল আর কি, ভীষণ রকমভাবে আত্মিক সম্পর্ক একে অপরের সাথে, ভীষণই ভালো আর কি, একটা পুরো সবাই মিলেই যাকে বলে একটা হোল পরিবার। তো এরকম যখন ঘটনা ঘটতো, কখনো কখনো দেখা যেত যে বাড়িতে হয়তো কেউ মারা গেল, এবং এটা ছোটবেলায় উনি বেশ 2-3 বার দেখেছে। এবং যেহেতু তখন খুব ছোট ছিল, তো ওনাদেরকে সেই বিষয়ে না খুব ক্লিয়ারলি বলা হতো না যে এরকম একটা ঘটনা ঘটছে বা কিছু। তো
তো একটা সময় যখন ওনারা মানে রূপকিনীদি, ওনার আরও ভাই বোনেরা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তো তখন একবার ওনাদের ঠাকুমা ওনাদেরকেই কথাটা বলে যে ওনাদের পরিবারে মানে এরকম ইতিহাস আছে যে কেউ মারা গেলে, মানে আগে ওনাদের যারা তারও আগে যারা পূর্বপুরুষ ছিলেন, ইভেন তারা নাকি মানে ওনার যে মানে পূর্বপুরুষ, মানে ওনার দাদুরও যিনি বাবা ছিলেন, তো তারা নাকি মানে সে এবং তার স্ত্রী তারা নাকি বলেও ছিল যে তারা কোন সময় মারা যাবে। তো ওনাদের ফ্যামিলিতে আর কি এরকম একটা হিস্ট্রি আছে যে বাড়িতে এরকম কিছু ঘটনা ঘটার আগ দিয়ে বাড়িতে অনেক রকমের অলৌকিক ঘটনা ঘটতে থাকে, যেগুলো ঠিক কোনো মানুষ হয়তো করছে না, বাট কে করছে সেটা বোঝাও যাচ্ছে না, সেটাকে যুক্তি দিয়ে মানে এক্সপ্লেনও করা যাচ্ছে না যে কেন এটা হচ্ছে বা কি। যেমন উনি লিখেছেন যে ওনাদের ওর কি এক যে ওনার বাবার যে কাকা, তিনি মারা যাওয়ার আগে নাকি ওনাদের বাড়িতে যেটা হচ্ছিল সেটা হয়তো দুধ রাখা হয়েছে বাড়িতে, তো সেই দুধের বাটিটা মানে বারবার দুধটা কেটে যাচ্ছে, এবং সেই সময়টা যে খুব গরমকাল তা নয়, বেশ শীতকাল। আর আমি এটা অনেক বছর আগেকার কথা বলছি, উনি নিজেই লিখেছেন যে ওনার বর্তমান বয়স প্রায় 54, তো ওনার ছোটোবেলাকার ঘটনা মানে বুঝতেই পারছেন বহু বছর আগেকার কথা। তো সেই সময় কিন্তু কলকাতা শহরে আরও বেশি ঠান্ডা পড়তো, আর ওনাদের বাড়ি পুরোনো দিনের বাড়ি, মোটা মোটা দেওয়াল, গরমকালেই ওভাবে দুধ কেটে যেত না, তো শীতকালে ওভাবে দুধ কেটে যাচ্ছিল। এবং বারবার মনে হচ্ছিল যে ওনাদের আর কি মনে হতো যে ওনাদের সিঁড়ির পাশ দিয়ে কেউ বারবার ওঠানামা করছে, যেখানে আদতে কেউই ওঠানামা করছিল না। তো ঠিক এই ঘটনা ঘটে তার ঠিক 2 দিন পরেই উনি মারা যায়। তো ওনার ঠাকুমা একদিন ওনাদেরকে বলে যে ওনাদের পরিবারে এই ঘটনাটা হয়, এবং বলে যে তোমরা তো এখন আস্তে আস্তে বড় হচ্ছ, তো তোমরা এরপরে তোমরাও বুঝতে পারবে, অনেক কিছু হয়তো এখনও তোমরা বুঝতে পারো, কিন্তু তোমাদের বাবা মা, কাকিমা, জেঠিমা এনারা চায় না যে তোমরা এগুলো নিয়ে ভয় পাও, কিন্তু এখন তোমরা বড় হচ্ছ, তো তোমরা কিন্তু এগুলোকে নিয়ে ভয় পাবে না। আর তোমরা এটুকু জানবে যে এইটা এর আগেও হয়েছে, এখন হচ্ছে, হয়তো ভবিষ্যৎ জেনারেশানেও হবে। তো ওনার ঠাকুমা আর কি নিজের মতো করে তার নাতি নাতনিদেরকে বিষয়টা এক্সপ্লেন করে। তো এরপরে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে রূপকিনীদির যে কাকিমা রয়েছে, তার যে বড় মেয়ে, তো তার বয়স ওই সময় মোটামুটি ওই 12-13 এরকম এজ। তো সেই মেয়েটি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে, মানে অসুস্থ হয়ে পড়ে বলতে একদিন ও স্কুল থেকে ফেরার সময় বৃষ্টিতে ভিজেছিল, বাড়িতে আসে, নর্মাল একটু সর্দি হয়, একটু জ্বরও হয়, এবং 2 দিন পরে সেটা ঠিকও হয়ে যায়। কিন্তু কিছুদিন ঠিক থাকার পরে আবার সেই মেয়েটি অসুস্থ হয়ে পড়ে, মানে ওই জ্বর হয়েছে, সর্দি কাশি, এবং তার সাথে খুব মাথা যন্ত্রণা, শরীরে ব্যথা। তো এরপরে যেটা হলো যে ওকে ওষুধ দেওয়া হলো, ডাক্তার দেখানো হলো, ডাক্তারবাবু বলছে যে আজ সেরে যাবে, কাল সেরে যাবে, কিন্তু সেই করে দেখা যাচ্ছে মেয়েটার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে, মেয়েটি দুর্বল হয়ে যাচ্ছে, ওর জ্বর কমছে না, মানে নানান ধরনের অসুবিধের সৃষ্টি হলো। বাড়ির সবাই বেশ চিন্তায় যে মেয়েটি একদিন বৃষ্টিতে ভিজল, এতটা অসুস্থ হয়ে গেল। এইবারে যেটা হলো সেটা হচ্ছে যে মেয়েটিকে নিয়ে তোর বাবা মা খুবই ব্যস্ত, পরিবারের সকলেও ওকে খুবই ভালোবাসতো। তো ঘটনা যেটা হলো যে মেয়েটি অসুস্থ হওয়ার কিছুদিন পর থেকে ওদের বাড়িতে একটা গাছ ছিল, মানে ওদের বাড়িটা তো একটা বেশ বড় বাড়ি, তো ওদের বাড়িতে বেশ কয়েকটা গাছ ছিল। তো সেই গাছগুলোর মধ্যে একটা জবা ফুলের গাছও ছিল, এবং সেই গাছটা অন্যান্য বাগানের যা যা গাছ, সবকটা গাছই একদম হেলদি গাছ, ভালো গাছ, কোনো কিছু প্রবলেম নেই। হঠাৎ করেই একদিন সকালবেলা বাড়িতে আর কি ওর ঠাকুমা, আরও ওর যে জেঠিমা, ওর মা, রূপকিনীদির মা, ওনারা যে হঠাৎ করেই দেখছেন যে গাছটা পুরো শুকিয়ে গেছে। মানে বলা যেতে পারে আগের দিন একটু শুকনো শুকনো মনে হচ্ছিল, পরের দিন দেখছি গাছটা পুরো শুকিয়ে গেছে। এবার সবার মনেই একটা খুব অদ্ভুত লাগে, একটা প্রশ্ন জাগে যে 1-2 দিনের ভিতরে গাছটা শুকিয়ে গেল কী করে? গাছটার সাথে কোনো প্রবলেম নেই, এমন নয় যে গাছটার গোড়াটা উপড়ে ফেলা হয়েছে বা কিছু, কোনো সমস্যা নেই, বাগানের কোনো গাছে কোনো সমস্যা হয়নি, শুধুমাত্র সমস্যা হয়েছে ওই একটা গাছে। যাই হোক, এটা সবার মনেই একটা খচখচানি সৃষ্টি করলো। তো তারপরে ভাবলো যে ঠিক আছে, হয়তো কোনো কারণে গাছটা এরকমভাবে শুকিয়ে গেছে।
এর ঠিক পরের দিনের কথা। ওদের যে ঘরের উঠোন রয়েছে, তো সেই উঠোনের বাঁদিকে তুলসী মঞ্চ ছিল, এবং সেই তুলসী মঞ্চে সন্ধেবেলা প্রদীপ দেওয়া হতো, ধূপকাঠি দেওয়া হতো, সকালবেলা জল দেওয়া হতো। তো সেই তুলসী মঞ্চের সামনে একটা মানে জায়গা মতো করা ছিল, তো সেই জায়গায় কেউ চাইলে বসে পুজোটা করতে পারে, সেই জন্যই জায়গাটা করা। তো একদিন ভর সন্ধেবেলা ওর ঠাকুমা আর কি, রূপকিনীদির ঠাকুমা হঠাৎ করেই দেখেন যে কেউ একজন বসে আছে পিছন করে। এবার ওই যে বললাম সন্ধেবেলা চুল খুলে ওই রকমভাবে বসাটা ওদের বাড়িতে মানে মানা করতো। মেয়েদের বাড়ির যারা মহিলা তাদের সকলেরই বারণ ছিল যে চুল খুলে ওইভাবে বাইরে বসে থাকা যাবে না সন্ধ্যের পরে। এবং পিছন থেকে তাকে দেখে মনে হয়েছে যে এটা রূপকিনীদি বসে আছে। তো ঠাকুমা বলছে যে কী রে, তুই এখানে বসে আছিস কেন? যা ঘরে, যে এভাবে চুল খুলে কেউ থাকে সন্ধেবেলা, যা এক্ষুনি ঘরে যা। এবং উনি যখন এই কথাটা বলছেন, তো তখন দেখছে যে কোনো সাড়া নাড়া নেই এবং সে ওভাবেই বসে আছে, এবং জায়গাটা একটু অন্ধকার। তো এবার ওনার ঠাকুমা দেখছে যে মেয়ে সরছে না, তো তখন একটু জোরে করে বলেছে, রূপকিনীদিকে একটু জোরে করে ডেকেছে, তো দেখছে তাতেও শুনছে না। যখন উনি সামনে গেছে, হঠাৎ করেই মানে ওনার চোখের নিমেষে মনে হলো যেন হাওয়ায় যে বসেছিল সে মিলিয়ে গেল। এবং এটা দেখে ওনার ঠাকুমা প্রচণ্ড থতমত খেয়ে যায়। মানে এমনিতে উনি খুব সাহসী একজন ভদ্রমহিলা ছিলেন, কিন্তু হঠাৎ করেই এভাবে দেখলো যে রূপকিনীদি বসে আছে, হঠাৎ করেই সে হাওয়ায় উবে গেল, এটা তো হতে পারে না। তো উনি সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে রূপকিনীদিকে ডাকছে, এবং উনি তখন বাড়িতে ওনার ঘরে ছিল, তো উনি বেরিয়ে এসছেন, এবং তখন ওনার বয়স হবে ওই 11। তো ওনার ঠাকুমা তো বুঝেই গেছে যে মানে ওইখানে রূপকিনীদি ছিল না। তাও জিজ্ঞেস করেছি, তুই কি বাইরে গেছিলি? বলছে, না আমি তো বাইরে যাইনি, আমি তো ঘরেই রয়েছি, অনেকক্ষণ থেকেই ঘরে রয়েছি। তো ওনার ঠাকুমা না খুব থতমত খেয়ে গেছে। তো রূপকিনীদির মা জিজ্ঞেস করেছে যে মা কী হয়েছে? সে তার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছে। তো উনি তখন বলছে, না কিছু না, আমার মনে হলো যেন ও বাইরে বসে আছে। তো সেই দিন থেকে ওনার ঠাকুমা না মানে খুব চিন্তায় পড়ে যায় যে কী ব্যাপার হচ্ছে। এর ঠিক পরের দিন যেটা হয় সেটা হচ্ছে যে একদম রাতের বেলা, গভীর রাতে, প্রায় ওই 12টা-1টা নাগাদ মনে হয় যেন বাড়ির দেওয়ালে দরজায় কেউ টোকা মারছে মাঝে মধ্যেই। এবং বাড়ির যারা পুরুষ মানুষ ছিল তারা দরজা খুলে গিয়ে দেখছে কোথাও কেউ নেই। এবং এই ঘটনাটা যখন ঘটলো, মানে এই 3টে ঘটনা, গাছ শুকিয়ে যাওয়া, বাড়ির তুলসী মঞ্চের সামনে কাউকে উল্টো হয়ে বসে থাকতে দেখা, এবং দরজা জানলায় টোকা পড়া, এই 3টে ঘটনা যখন পরপর ঘটলো, তখন ওনার কাকিমা মানে প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেল। এবং শুধু ওনার কাকিমা নয়, পুরো বাড়ির লোকই প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায় এবং রীতিমতো কান্নাকাটি বাড়িতে শুরু হয়ে যায়। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাড়িতে কান্নাকাটিটা কেন শুরু হয়েছিল। ঠিকই ধরেছেন, কারণ সেই সময় ওই বাড়ির একটি মেয়ে, অর্থাৎ রূপকিনীদির কাকার যে মেয়ে, সে অসুস্থ ছিল। এবং ওনাদের বাড়িতে যেহেতু মানে এইরকম মানে রীতি আছে বলা যেতে পারে, এবং সেটা বহু বছর থেকে, যে বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটার আগে বা কেউ মারা যাওয়ার আগে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যেগুলোকে অলৌকিকই বলা যেতে পারে, যার কোনো ব্যাখ্যা সে অর্থে হয় না। এবার বাড়িতে সকলে মানে প্রচণ্ড ভয় পাচ্ছে, প্রচণ্ড টেনশনে রয়েছে, কারণ একটা বাচ্চা মেয়ে যার বয়স হয়তো 12-13 হবে, সেই বাচ্চাটার যদি কিছু হয়ে যায় তাহলে সেটা সকলের কাছেই খুব খারাপ লাগবে। কেউই চায় না যে সেরকম কিছু ঘটনা ঘটুক। আর বাড়িতে বয়স্ক বলতে একমাত্র হচ্ছে রূপকিনীদির ঠাকুমা, কিন্তু ওনার ঠাকুমা প্রচণ্ড অ্যাক্টিভ একজন মানুষ, তার কোনো শরীর খারাপ হয়ও নি, কিছুই না। তো তখন সবার আশঙ্কা যায় তাহলে কি মেয়েটার সাথে কোনো কিছু খারাপ ঘটবে না তো। এই আশঙ্কা করে পরের দিনই মেয়েটাকে নিয়ে আরও বড় ডাক্তারের কাছে যাওয়া হয়, যে মেয়েটাকে কি অবস্থা হয়েছে, কি শরীর খারাপ, যদি ডাক্তারবাবু কিছু বলতে পারে। তো সেটা দেখে ডাক্তারবাবু মেয়েটিকে দেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে দেয় এবং বলে যে যদি মানে কাজ হয় ওষুধে তাহলে ভালো, না হলে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাক কী ঘটনা ঘটেছে। এবার অদ্ভুত বিষয় হচ্ছে, ওর যে টেস্টগুলো করতে দিয়েছিল সেই টেস্টগুলো করে যা রিপোর্ট আসে, সেটা দেখে অত বড় ডাক্তারও কিন্তু ঠিকমতো বলতে পারে না যে মেয়েটার অ্যাকচুয়ালি কী সমস্যা হয়েছে এবং অ্যাকচুয়ালি কী ট্রিটমেন্ট করলে মেয়েটি সুস্থ হবে।
শুধু ডাক্তারবাবু বলে ও যা ওষুধ চলছে, যা ট্রিটমেন্ট চলছে সেটাই চলতে হবে, আর ওকে খুব সাবধানে রাখতে হবে। এবার বাড়ির লোক তো মানে প্রচণ্ড ভয় রয়েছে, প্রচণ্ড দুশ্চিন্তায় রয়েছে, এবং মেয়েটিকে যথাসম্ভব কেয়ার করছে, সবাই কেয়ার করছে, সবাই মেয়েটির সেবা শুশ্রূষা করছে। ওর ঠাকুমা প্রচণ্ড কান্নাকাটি করছে এবং ঠাকুরের কাছে গিয়ে তিনি প্রার্থনা জানাচ্ছে যেন তার নাতনির কোনো ক্ষতি না হয়, কিছু হয়। এবং সে বলছে যে ঠাকুর, আমি তো বহুদিন বাঁচলাম, আমার পুরো পরিবার সুন্দর আছে, এখন যদি তুমি আমাকে তুলেও নাও আমার তাতে কিছুই যায় আসবে না, কিন্তু আমার এই ছোট্ট নাতনিটাকে কিছু তুমি করো না, যা হয় আর কি। এবং বাড়িতে ওই মেয়েটির মা তো রীতিমতো কান্নাকাটি করছে, কারণ যে কোনো মুহূর্তে ভাবছে যে কিছু একটা যদি ঘটে যায়, খারাপ কিছু, খুব স্বাভাবিক, মায়ের মন তার তো খারাপ লাগবেই। এবার এই মেয়েটা হঠাৎ করেই বা কেনই বা এতটা অসুস্থ হয়ে পড়লো, সেটারও কিন্তু কারণ বোঝা গেল না। কারণ ডাক্তারবাবুও সেই অর্থে কোনো স্পেসিফিক রোগ হয়েছে বা এই জন্যই এটা হচ্ছে সেটা কিন্তু উনি ওইভাবে বলতে পারেনি, যার জন্য ওর এতটা বাড়াবাড়ি হচ্ছে। যাই হোক, তো বাড়িতে একটা খুবই খারাপ পরিস্থিতি। এবার ওনার ঠাকুমা যখন দেখছে যে মেয়েটি কিছুতেই সুস্থ হচ্ছে না এবং যত দিন যাচ্ছে ওর কিছু না কিছু সমস্যা হচ্ছে, তো তখন ওনার ঠাকুমা বাড়ির সবাইকে ওনার ঘরে ডাকে এবং ডেকে বলে যে মানে মেয়েটির বাবাকে তো বলেইছে যে তুই যত বড় ডাক্তার দেখানো হয় দেখা, কারণ ওদের অবস্থাও যথেষ্ট ভালোই ছিল। কিন্তু তাছাড়া উনি যেটা বলেন, উনি বলেন যে ওনাদের ওখানে এক মন্দির আছে, সেই মন্দিরে কুলপুরোহিত আছে। উনি বলেন যে সেই কুলপুরোহিতকে দিয়ে ওই মেয়েটির কুষ্টি বিচার করে, মানে ওর সত্যি কোনো প্রাণের ঝুঁকি আছে কিনা, ওর কোনো ফাড়া আছে কিনা সেইটা জানবেন, এবং তার সাথে সাথে মেয়েটির দীর্ঘায়ু কামনায় উনি একটা পুজো বা যজ্ঞ করাতে চায়। তো এটা শোনার সাথে সাথে তো বাড়ির সবাই এক কথায় রাজি হয়ে গেল, বলল হ্যাঁ ঠিক আছে। তো তাকে ডাকা হলো, ডাকিয়ে মেয়েটির জন্মছক বার করে সেখানে কোনো সমস্যা আছে কিনা, সেখানে কোনো রিস্ক আছে কিনা সেইটা জানার চেষ্টা করা হলো। এবং অন্যদিকে ওই মন্দিরের যে কুলপুরোহিত ছিল, তো তাকে বাড়িতে ডাকা হয়েছে এবং ডেকে তাকে বলা হয়েছে যে আমাদের এই মেয়েটি খুব অসুস্থ, আপনি যা হোক করে একটা যজ্ঞ করে হোক, পুজো করে হোক, আপনি মেয়েটার মঙ্গলার্থে একটা কিছু করুন, কারণ আমরা কেউই চাই না যে আমাদের মেয়েটি এরকমভাবে অকালে ঝরে যাক। মেয়েটির কী বা বয়স? তো ওনার ঠাকুমা বলছে যে আমার প্রাণ দরকার হলে ভগবান নিয়ে নিক, কারণ আমি তো বহুদিন বাঁচলাম, কিন্তু আমি চাই না আমার চোখের সামনে আমার নাতনির এরকম কোনো অবস্থা হোক। তো ওর যখন মেয়েটির মানে ওই মেয়েটির আর কি যে অসুস্থ, তার যখন জন্মছক করা হলো, তো সেখানে বিভিন্ন মানে সময় ওর কিছু কিছু ফাড়ার কথা উঠে এলো, যে এই বছরে এই যে ফাড়া আছে, এই বয়সে ফাড়া আছে, কিন্তু সেটা এতটা বড় হবে যে ওর প্রাণ সংশয় হতে পারে সেই রকম কিন্তু মানে উনি বললেন যে সেরকম হওয়ার কথা নয়, কিন্তু ওর ফাড়া আছে, এমন নয় যে নেই। এবার সেই ফাড়া থেকে ওর কতটা বিপদ হতে পারে সেটা অ্যাকচুয়ালি ওইভাবে মানে উনিও বলতে পারছে না। এদিকে যেটা হলো, যে কুলপুরোহিতকে ডাকা হয়েছিল, তো তাকে বলা হয়েছে যে আপনি একটা যজ্ঞ করুন। এবার তিনি বলছেন যে আমি এই যজ্ঞ করব, কিন্তু আমি এটা কথা দিতে পারছি না যে আমি এই বাড়ির এই মেয়েটির যে বিপদ হতে চলেছে, হয়তো হবে হয়তো হবে না, সেটা সম্পূর্ণ কেটে যাবে, কিন্তু আমি আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করব যাতে আপনাদের বাড়ির মেয়েটি একদম বিপদমুক্ত হয়ে উঠতে পারে। এবার বাড়ির সবাই তো খুব দুশ্চিন্তা করছে যে কি করা যায়। তো তখন ওই কুলপুরোহিতকে সবাই বলে যে দেখুন, আপনি যা হোক করে আমাদের মেয়ের প্রাণটা বাঁচিয়ে দিন, ও অসুস্থ আছে, ও যদি আস্তে আস্তে সুস্থ হয় সেটাও ঠিক আছে, কিন্তু ওর যেন কোনো ক্ষতি না হয়। তো তিনি তখন বললেন যে ঠিক আছে, আমার আর একজন পরিচিত আছেন, তিনি আরও অনেক বড় সাধক, তাকে আমি যদি নিয়ে আসতে পারি, তিনি একমাত্র পারেন ওকে বাঁচাতে। কারণ মানে উনি ওই জন্মছকটা দেখেছেন, সেখানে দেখছে যে ওর মেয়েটির এখন ঠিক যে এজ রয়েছে সেই এজেই কিন্তু মেয়েটির একটি ফাড়া আছে। তো সঙ্গে সঙ্গে তড়িঘড়ি ওই কুলপুরোহিত অন্য ওই সাধককে নিয়ে এলো। এবার সেই সাধক বললেন যে ঠিক আছে, আমি এখানে একটা এমন যজ্ঞ করব যেই যজ্ঞের মাধ্যমে, উনি বললেন যে হবে কিনা আমি সেটা 100% বলতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব ওর এই অকাল মৃত্যুর যে যোগ সৃষ্টি হয়েছে সেটাকে পুরোপুরি কাটিয়ে দেওয়ার। এবার ঘটনা হচ্ছে
যে এটা হয়তো আপনারাও কখনো কখনো কোনো জায়গায় শুনে থাকতে পারেন, যেটা হবার সেটা হবেই। এটা আমরা অনেক সময় বলে থাকি যে যেটা হওয়ার সেটাকে ওইভাবে আটকানো যায় না, বা কোনো কিছু যদি হওয়ার থাকে সেটা যেভাবেই হোক হয়ে যাবে, এগুলো আমরা অনেক সময় শুনে থাকি। কিন্তু এই কথাগুলো আমরা যতটা ক্যাজুয়ালি বলি সেটার কিন্তু তাৎপর্য অনেক বেশি হয়, সেটা কিন্তু এতটাও ক্যাজুয়াল বা এতটাও সাধারণ নয়। যখন কোনো একটা জায়গায় একটা কিছু হওয়ার থাকে, যে এখানে একটা কিছু খারাপ হবে বা কিছু হবে, সেটা যেভাবে হোক বা সেভাবে হোক, মানে যা কিছুই হয়ে যাক না কেন, সেখানে কিন্তু একটা খারাপ কিছু হওয়ার প্রবণতা বিশেষভাবে তৈরি হয়। এবার কখনো কখনো ভগবানের যদি ইচ্ছে থাকে বা তার যদি কৃপা থাকে, সেটাকে হয়তো কোনোভাবে কাটিয়ে ওঠা সম্ভবপর হয়, কিন্তু সেটা খুবই রেয়ার। এবার এই জিনিসগুলো প্রথমে ওই সাধক যিনি ছিলেন তিনি বোঝায়। উনি বলেন যে আমি তোমাদেরকে কথা দিতে পারছি না, কারণ জন্ম মৃত্যু তো ভগবানের হাতে, কিন্তু আমি আমার 100% চেষ্টা করব যাতে এই মেয়েটির প্রাণটা বাঁচানো যায়। তো উনি তখন বলেন যে এইখানে যে যোগটা তৈরি হয়েছে, যে মৃত্যু যোগটা তৈরি হয়েছে, সেটাকে কাটাতে হবে। এবার ওইটুকু একটা বাচ্চা মেয়ে, তার তো আর কোনো, সে আর জীবনে কতটুকু কি দেখেছে, তার তো আর কোনো কর্ম খারাপ আছে তা তো নয়। উনি বললেন যে এটা ফুলফিল হয়ে যাওয়ার চান্স 100%, কারণ মেয়েটির কোনো কর্ম খারাপ নেই। অনেক সময় কী হয় যে কোনো বড় মানুষের জীবনে যদি এরকম কিছু হয়, তো সেক্ষেত্রে যেটা হয় যে তার কর্ম যদি খারাপ থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হয়। বাট এখানে উনি বললেন যে আমি এই মৃত্যু যোগটাকে কাটাতে যাব, কিন্তু এটাকে পুরোপুরি কাটানো তখনই সম্ভব যখন এটা অন্য কারোর উপরে চালান করে দেওয়া যায়। সেটা হতে পারে কোনো বস্তুর উপর দিয়ে, বা দেখবেন অনেক জায়গায় বলি প্রথা উঠে গেছে বলে চাল কুমড়ো বলি হয়, তারপরে কুমড়ো, এই ধরনের জিনিসপত্র বলি দেওয়া হয়। অ্যাকচুয়ালি বলি দেওয়া মানে হচ্ছে বলিদান, তাই না? যে মানুষের খারাপ জিনিসগুলো ভগবানকে উৎসর্গ করে দেবে, তার মধ্যে সেই খারাপ জিনিসগুলো থাকবে না। তো উনি তখন বলেন যে সেরকমই আমরা একটা চাল কুমড়ো রাখবো, তো সেই চাল কুমড়োর মাধ্যমে ওই জিনিসটাকে কাটানো হবে, তারপরে চাল কুমড়োটাকে কেটে ফেলে দেওয়া হবে। তো এইরকমভাবে ওই সাধক বিষয়টাকে সাজালেন, এবং উনি বললেন যে এই যজ্ঞ যখন তখন করা যায় না, বিশেষ কিছু তিথি আছে, মাসের বিশেষ কিছু দিন এবং বিশেষ কিছু সময়ই একমাত্র এই ধরনের যজ্ঞ করা যায়। এবার বাড়ির লোকে সমস্তটা বুঝিয়ে টুজিয়ে দিয়েছে, এই যে মৃত্যু যোগটা তৈরি হয়েছে সেটাকে ওই চাল কুমড়োর উপর দিয়ে যদি কাটিয়ে দেওয়া যায়, তাহলে ওই চাল কুমড়োটাকে যদি তারপরে কেটে ফেলা যায়, তাহলে বিষয়টা সম্পূর্ণ কেটে যাবে এবং মেয়েটি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। যাই হোক, তো সেরকম ওই ঠাকুরমশাই যা যা বলেছে, ওই সাধক আর কি যা যা বলেছে, সেই অনুযায়ী সমস্ত কিছু তৈরি করা হয়েছে, সমস্ত জিনিসপত্র এনে সব কিছু একদম ফিটফাট করে দেওয়া হয়েছে, যাতে উনি একদম সুষ্ঠুভাবে কাজটা করতে পারেন। এবার এই অবধি সব কিছু যে প্ল্যান হলো, এই অবধি কিন্তু সব কিছু একদম ঠিকঠাক চলছিল, কোথাও কোনো সমস্যা হয়নি। এইবারে রূপকিনীদি এবং বাড়ির আরও যারা ছোট সদস্য ছিল, তারাও কিন্তু জানতো যে বাড়িতে একটা এরকম পুজো হবে, বা বলা যেতে পারে একটা যজ্ঞ হবে। যেহেতু সেই দিদি অসুস্থ, তার আরোগ্য কামনায় এই যজ্ঞটা হবে। এবার বাড়ির সকলে তো প্রচণ্ড টেনশানে রয়েছে, প্রচণ্ড দুশ্চিন্তা হচ্ছে যে ঠিকমতো বিষয়টা যেন হয়ে যায়, মেয়েটিকে যেন তারা সুস্থ করতে পারে। এবং মেয়েটির মা তো কেঁদে কেঁদে তার তো অবস্থা খারাপ হয়ে গেছে। এবার বাড়ির যারা ছোট তাদেরকে বলা হয়েছে যে যখনই যজ্ঞ শুরু হবে তোমরা সবাই অন্য ভিতরের ঘরে থাকবে, একমাত্র বাড়ির বড় যারা থাকবে তাদের মধ্যেই কয়েকজন ওই যজ্ঞে উপস্থিত থাকবে, এবং বাকি বাড়ির 1-2 জন আছে যারা বড়, তারা বাকি ছোট বাচ্চাদেরকে সামলাবে। এবার রূপকিনীদি যেটা লিখেছেন যে ওনার সাথে ওই যে দিদি আর কি ওনার অসুস্থ হয়েছিল, তার সবার সাথেই সবার খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু ওই দিদিকে ওনার খুব ভালো লাগতো। এবার উনিও দেখছেন যে সে অসুস্থ আছে, সে সুস্থ হচ্ছে না, তো উনিও খুব চিন্তায় ছিলেন, এবং তিনি মনে প্রাণে বারবার তার মাকে নাকি জিজ্ঞেস করছিলেন যে মা, আজকের এই যজ্ঞ হলে দিদি সুস্থ হয়ে যাবে তো, দিদি একদম ভালো হয়ে যাবে তো? তখন বলতো ওনার মা বলছে হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না, দিদি একদম সুস্থ হয়ে যাবে, তোমার সাথে আবার গল্প করবে। ছোটদেরকে যেভাবে আর কি মনে সান্ত্বনা দেয় ঠিক সেভাবেই দিয়েছে। যাই হোক, তো সেই সাধক বলেন যে এই যজ্ঞটা হবে, এবং যজ্ঞটা হওয়ার পরে শেষ যে আহুতিটা দেয়া হবে
সেই আহুতিটা যদি সুন্দর করে আর কি, সেই আহুতির পরে যদি আগুনটা বেশ বড় লম্বা হয়ে যদি জ্বলে ওঠে, তাহলে বোঝা যাবে যে এই যজ্ঞটা একদম সার্থক হয়েছে। এবং উনি যেটা বলেন যে যে মেয়েটির আরোগ্য কামনায় আর কি পুজোটা হচ্ছে, তাকে সামনে শুইয়ে রাখতে হবে, তার এক পাশে তার মা, অন্য পাশে তার বাবা থাকবে, আর একজন পরিবারের 1-2 জন ওখানে থাকবে। যাই হোক, তো সেই যজ্ঞ শুরু হলো এবং যজ্ঞ শুরু হয় একদম ওই ভোরবেলা। প্রথমে কিছুক্ষণ যজ্ঞ হয় এবং তারপরে ওই যে বললাম যে এটা বিশেষ কিছু তিথিতেই হয়, তো যেদিন হয় সেদিনও কিন্তু মানে টানা এই যজ্ঞ করা যায় না, কিছুটা হয় এবং তারপরে আবার রাতের দিকে কিছুটা হবে। এবার দিনের বেলা সেই যজ্ঞ কিছুটা হয়, তো সেটা খুব ভালোভাবেই মিটে যায় এবং আবার ওই রাত 8টার পর থেকে যজ্ঞ শুরু হয়। এবং বাড়ির যারা ছোট ছিল তাদেরকে বলা হয়েছিল যে তোমরা কিন্তু আজকের দিনে ভিতরের দিকের ঘরেই থাকবে। ওটা বাইরের দিকের ওদের যে একটা দালান মতো জায়গা ছিল, সেখানে যজ্ঞের আয়োজনটা করা হয়েছিল। এবার রূপকিনীদি তো মানে সকাল থেকেই ভাবছে যে কখন দিদি সুস্থ হয়ে যাবে, কখন সেই খবরটা পাবে যে এবার দিদি ভালো হয়ে গেছে, সে আর ওরকম অসুস্থ নেই, সে আর ওরকম মানে মেয়েটার না মানে এত অসুস্থ হয়ে গেছিলো যে ও সাড়া নাড়াও ঠিকমতো দিতে পারতো না। অনেকবার তার মা ডাকলে হয়তো সে একটা সাড়া দিল, এইরকম মানে এতটাই সিরিয়াস কন্ডিশন হয়ে গেছিল। যাই হোক, তো এর পরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে সন্ধ্যের পরে আবার যজ্ঞ স্টার্ট হলো। সেখানে যজ্ঞ হচ্ছে, মানে এটা একটা বিশাল বড় কাজ। মানে এইভাবে একটা, আপনারা তো সকলেই জানেন যে মৃত্যুকে আটকানো সত্যিই কিন্তু খুব কঠিন কাজ। মানে এটা অ্যাকচুয়ালি হয় না, অনেকে বলে ঠিকই, বাট এটা সাধারণত হতে চায় না। তার কারণ হচ্ছে এই জিনিসগুলো, জন্ম মৃত্যু, এগুলো কিন্তু ভগবানের মানে মানে আগে থেকেই ঠিক করে রাখেন। এবং সেই জন্য বোধ হয় যখন ভগবান শ্রীকৃষ্ণ মানব শরীর ধারণ করেছিলেন, তারও কিন্তু একটা সময় মানে তিনি ভগবান হলেও যেহেতু তিনি মানব শরীরে জন্ম নিয়েছিলেন, তারও কিন্তু একটা শেষ দিন এসে গেছিল, শেষ সময় এসে গেছিল। তবুও কখনো কখনো ভগবানের ইচ্ছেতেই অকাল মৃত্যু কিন্তু রোধ করা সম্ভবপর হয়। এবং আপনারা হয়তো অনেকেই সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যেটা ভগবান মহাদেবের যে মন্ত্র রয়েছে, সেই মন্ত্র অনেক সময় দেখা যায় যে পরিবারে হয়তো কেউ প্রচণ্ড অসুস্থ, ডাক্তার বদ্যি করেও কিছু হচ্ছে না, তো তখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে বলা হয়। কিন্তু এই যজ্ঞটার ক্ষেত্রেই বিষয়টা একটু অন্যরকম ছিল। কারণ এই পরিবার, ওই যে বললাম যে একটা ইতিহাস ছিল যে পরিবারের বহু মানুষেরা মানে একদম আগে যারা ছিলেন তারা রীতিমতো তাদের মৃত্যুর সময়, দিন, ক্ষণ সব বলতে পারতেন। ইভেন তাদের মৃত্যু কীভাবে হবে সেটাও বলতে পারতেন। এবং ওই বাড়িতে যেহেতু কোনো একটা কেউ মারা যাওয়ার আগ দিয়ে একটা মানে কিছু কিছু এমন ঘটনা ঘটতো যেগুলো খুব একটা স্বাভাবিক নয়, তো সেই জন্যই এই সমস্ত কিছু দেখে উনি বলেছেন যে এটা কিন্তু একটা বড় কাজ করতে হবে, মানে এই মৃত্যুটাকে কাটাতে হবে, যেহেতু একটা বাচ্চা মেয়ে, তার এখনও জীবনের কী বা ঘটেছে। এবার এদিকে ওনার যে ঠাকুমা ছিলেন, সেই ঠাকুমা ওই যজ্ঞে উপস্থিত ছিলেন এবং তিনি তো মানে প্রচণ্ড আর কি কাকুতি মিনতি করছেন সাধককে যে আপনি যেভাবেই হোক এই যজ্ঞটা যেন সার্থক হয়, আমার নাতনি যেন তার প্রাণটা ফিরে পায়, তাতে যদি আমার প্রাণ দিতে হয় আমি তাতে দিতেও রাজি আছি। এবার যজ্ঞ হচ্ছে এবং ওই যে বলেছিলাম যে ওই মৃত্যুটাকে একটা চাল কুমড়োর উপরে যদি চালান করে দেওয়া যায়, তারপরে চাল কুমড়োটার বলি হয়ে গেল, ব্যাপারটা কেটে যাবে। এবার চাল কুমড়োটা বলি হলো এবং যখন সমস্ত কিছু মিটে গেল, তখন একদম এই মানে যজ্ঞের যে শেষ যে পর্যায়, সেই পর্যায়ে এসে পৌঁছলো। এবার আমি আপনাদেরকে বললাম যে এই যজ্ঞের একদম শেষ পর্যায়ে ওই আহুতি দেওয়ার একটা ব্যাপার আছে। তো যিনি সাধক, তো তিনি আহুতি দিচ্ছেন, ঘি আরও যা যা জিনিসপত্র লাগে কিছু বিশেষ দ্রব্যাদি দিয়ে উনি আহুতি দিচ্ছেন এবং মেয়েটা কিন্তু ওরকমভাবে শুয়ে রয়েছে। এবং উনি তখন বললেন যে তোমরা সকলে প্রার্থনা করো যে এই শেষ আহুতিটা যেন ঠিকঠাক মতো দেওয়া যায়, তাহলেই বোঝা যাবে যে এই যজ্ঞটা সার্থক হলো কিনা। এবার ইন দ্য মিনটাইম বাইরে যেটা ঘটছিল সেটা হচ্ছে মানে বাড়ির বাইরে তো এগুলো হচ্ছে, বাট ভিতরে সব ভাই বোনেরা কথা বলছে, তারা ভাবছে যে এবার হয়তো তাদের দিদি সুস্থ হয়ে যাবে। তো রূপকিনীদি কী করেছে, অনেকক্ষণ ধরে রূপকিনীদি ওনার মাকে বলছে যে মা একবার আমি দেখে আসি না গো কী হচ্ছে না হচ্ছে। এবার ঘটনা হচ্ছে যে বাড়িতে যারা ছোট সদস্য তাদেরকে ঘরের ভিতরে এই কারণেই থাকতে বলা হয়েছিল যাতে তারা হুটহাট করে যজ্ঞস্থলে চলে না আসে, কোনো কিছু যদি পায়ে ঠেকে যায়, কোনো কিছু যদি লেগে যায়, কোনোভাবে যদি কোনো
বিঘ্ন ঘটে। তো সেইটা যাতে না হয় সেই জন্যই কিন্তু বাড়ির ছোট সদস্যদেরকে ঘরে থাকতে বলেছিল। এটা ছাড়া কিন্তু অন্য কোনো রিজন এর পিছনে ছিল না। এবার ওই যে বললাম যে রূপকিনীদির সাথে ওই দিদির একটা ভীষণ ভালো বন্ডিং ছিল, এবং সকাল থেকে সে দিদিকে দেখেনি। তো সে বলছে যাই না গো মা, একবার গিয়ে দেখে আসি। এবার ওনার মা বলছে যে ঠিক আছে, তুই তাহলে যাবি, টুক করে দেখে তাহলে চলে আয়, তুই কিন্তু দূর থেকে দেখবি, সামনে যাবি না, কারণ এখনও মনে হয় যজ্ঞ শেষ হয়নি। এবার রূপকিনীদি এত বারবার বলেছে, তো ওনার মা বাধ্য হয়েছে ওনাকে কিন্তু বলে দিয়েছে তুমি কিন্তু একদম সামনে যাবে না, দূর থেকে দেখে চলে আসো। তো রূপকিনীদি বলছে ঠিক আছে, আমি এক ঝলক দেখে চলে আসছি। এবং ওনার না উনি যেটা লিখেছেন যে এরকম যজ্ঞ ওনাদের বাড়িতে কখনো এর আগে হয়নি। তো ওনার এটাও মাইন্ডে ছিল যে একটু যজ্ঞটা কেমন হচ্ছে দেখি, এরকম যজ্ঞ কী করে হয়, কিভাবে হয় সেটাও একটু দেখতে হবে। তো কিউরিয়াসিটি বশত উনি চলে গেছে, ঘর থেকে বেরিয়ে দালানের ওখানে গেছে, এবং দূর থেকে দেখছে যে এইভাবে যজ্ঞ হচ্ছে, আর ওই রকমভাবে বড়সড়ভাবে কোনো পুজো যজ্ঞ ওনাদের বাড়িতে এর আগে কখনো হয়নি। তো তখন ওনারও তো বয়সটা খুব কম, উনি আরেকটু ভালো করে দেখার জন্যই সামনে চলে গেছে। আর সেই সময় ঠিক ওই আহুতিটা দেয়া হচ্ছিল, শেষ আহুতিটা। কিন্তু সবাই যেটা ভেবেছিল, এবং ওই সাধকও যেটা বলেছিলেন, যে যদি এই যজ্ঞটা একদম সার্থক হয়, যদি এই মেয়েটির অকাল মৃত্যু আটকানো যায়, তাহলে কিন্তু যজ্ঞের আগুনটা সুন্দর করে বড় করে উপরে উঠবে। কিন্তু ঘটনা যেটা বাস্তবে ঘটলো সেটা কিন্তু একদম উল্টো। যখন শেষ আহুতিটা যজ্ঞে দেয়া হলো, আগুনটা উপরে ওঠার বদলে ওই আগুনের মধ্যে যদি ঘি দেওয়া হয়, সাধারণত আমরা কি বলবো, সেটা আগুনটা আরও বড় আকার ধারণ করবে, উপরের দিকে উঠবে, কারণ ঘি দাহ্য বস্তু। কিন্তু এক্ষেত্রে উল্টো হয়ে গেল, আগুনটা একদম নিভু হয়ে গেল। এবং এটা দেখে ওখানে সবাই স্তম্ভিত হয়ে গেছে। এবং ওনার যে কাকিমা, যার মেয়ে অসুস্থ, উনি না ডুকরে কেঁদে ওঠে যে কি হলো তাহলে এটা। তার বোঝাই যাচ্ছে, সাধক বলেছিলেন যে ভালো করে উপরে যদি ওঠে আগুনের শিখা, তার সার্থক, আর যদি না ওঠে তাহলে তো বোঝাই যাচ্ছে যে এত কিছু যে করা হলো সকাল থেকে সেটা সম্পূর্ণই বৃথা। এবং উনি বলছেন এটা কি সর্বনাশ হলো, তাহলে কি আমার মেয়েটা ভালো হবে না, আর কোনো দুর্ঘটনা ঘটেই ছাড়বে। এবং ওখানে যে কজন ছিল প্রত্যেকে রীতিমতো প্রচণ্ড রকমের মূর্ছে গেছে, এবং ভাবছে এবার তাহলে কী হবে। সাধক কিছু তো বলুন, এবং সাধক যিনি কাজ করছে তিনিও পর্যন্ত খুব অবাক হয়ে গেছেন। এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে উনি তখন তখন ওই সব কিছু দেখে না ওই কান্নাকাটি দেখে ভিতর থেকে রূপকিনীদির মাও চলে এসেছে। কি হলো, কি ব্যাপার, তাহলে কি যজ্ঞ হয়ে গেল, কি রেজাল্ট এলো, কি হলো। তো উনিও দেখতে এসেছে। তো উনি দেখছে যে কান্নাকাটি করছে বাড়ির লোক, ওনার ঠাকুমাও প্রচণ্ড হাতে পায়ে ধরছে, বলছে যে সাধক আপনি যা খুশি করুন, যদি আপনার কোনো কিছু নিয়ে আপনি ভাববেন না, আপনি যেভাবে হোক আমার নাতনিকে বাঁচান, এটা যদি আমার পরিবারে হয় তাহলে আমরা এটা মেনে নিতে পারবো না, এরকম অকাল মৃত্যু মানা যায় না। তো সাধক ভাবছে যে ব্যাপারটা হলোটা কি, কারণ উনি না খুব ভীষণই আর কি একজন জ্ঞানী পণ্ডিত মানুষ, আর উনি যে টাকার বদলে এই ধরনের কাজগুলো করতেন তাও নয়, উনি ভালোবেসে কাজগুলো করতেন। উনিও বুঝতে পারছেন না যে ব্যাপারটা হলো কেন। কিছুক্ষণ উনি চুপচাপ থাকেন, তারপরে না উনি কি করেন, ওনার পাশে একটা জিনিস ছিল, একটা লোহার ধারালো একটা জিনিস ছিল, তো সেটা দিয়ে উনি চাল কুমড়োটাকে, যেটা উনি ওই যজ্ঞে আর কি উনি প্রদান করেছিলেন, তো উনি ভাবছেন যে কী সমস্যা হয়। তো ওনার মন বলে যে চাল কুমড়োটায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। দেখবেন অনেক জায়গায় যেটা হয়, যারা ধরুন পাঠা বলি দেয়, বা যারা ধরুন এই ধরনের কোনো ফল, এই ধরনের কিছু বলি দেয়, বা এরকম কিছু নিবেদন করে যজ্ঞে, তো সেক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে জিনিসটাকে না নিখুঁত হতে হয়, সেটার মধ্যে কোনো খারাপ থাকলে চলে না। এবার ওই চাল কুমড়োটা বাজার থেকে নিয়ে তো আসা হয়েছিল, বাট চাল কুমড়োটা বাইরে থেকে একদম সুন্দর নিটোল ছিল, বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, ওনারা দেখেছেন যে হ্যাঁ এটার তো কোনো খুঁত নেই, এটার তো কোনো খারাপ নেই, তাহলে এটা দিয়েই কাজটা করা হোক। এবার যেহেতু এখানে একটা বিশাল বড় কাজ হচ্ছে, একটা মৃত্যুযোগ কাটানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ওই যজ্ঞের প্রত্যেকটা ধাপ কিন্তু খুব নিখুঁতভাবে করতে হয়। সেখানে কিন্তু কোনো রকম
কোনো ভুল হওয়ার কোনো অবকাশ নেই, কারণ ভুল যদি হয় মানে ওটা একবারই করা যাবে, দ্বিতীয়বার করার আর কোনো সুযোগ নেই। আর সাধক যিনি, তিনি প্রচণ্ড মন দিয়ে কাজটা করেছেন, তিনিও ভাবছেন যে এটার মধ্যে কি আছে দেখি, মানে আমি এত মানে উনিও মন থেকে চাইছিলেন যে মেয়েটাকে আমি বাঁচাই, মেয়েটার যাতে এরকম কোনো ঘটনা না ঘটে। তো সেটা যখন হলো না, ওনার সন্দেহ পড়ে গিয়ে চাল কুমড়োটার উপরে। তো উনি নিজে ওইখানে বসে চাল কুমড়োটাকে কাটেন। এবং যেহেতু চাল কুমড়ো একটা ন্যাচারাল জিনিস, এবার অনেক সময় দেখবেন আমরা অনেক ফল বাজার থেকে কিনে আনি, কিনে এনে কেটে দেখি যে আপনার ওপর থেকে হয়তো খুব ভালো জিনিসটা একদম নিটোল সুন্দর, ভিতরে হয়তো পোকা। সেম জিনিসটা এক্ষেত্রেও হয়েছিল। ওই যে চাল কুমড়োটা প্রদান করা হয়েছিল, যার উপরে ওই মৃত্যুযোগটাকে চালান করার কথা, সেই চাল কুমড়োটা নিখুঁত হতে হতো, বাট এক্ষেত্রে দেখা গেছে যে চাল কুমড়োটা ভিতর থেকে খারাপ। এবার এই যজ্ঞটা বা এই কাজটা করার ক্ষেত্রে কোনো খারাপ জিনিস ব্যবহার করা যায় না, এবং যেহেতু ওটা বাইরে থেকে দেখে বোঝা যায়নি, তাই বাড়িতে কিনে আনা হয়েছে এই পুজোর জন্য। তো তখন সাধক যিনি ছিলেন, তিনিও রীতিমতো মানে প্রচণ্ড আর কি টেনশানে পড়ে যান যে এবার তাহলে কী হবে। এবং উনি তখন বাড়ির সবাইকে দেখান যে এই যজ্ঞটা এই জন্য এখনও অবধি মানে আমি বলতে পারবো না যেটা একদম সার্থক হয়েছে, আপনাদের বাড়ির মেয়ের মৃত্যুযোগ কেটে গেছে, তার কারণ হচ্ছে এই জিনিসটাকে নিখুঁত হতে হতো, একদম বোটা সমেত নিখুঁত আমি বলে দিয়েছিলাম আনতে, আপনারা সেরকমই এনেছেন, কিন্তু এর ভিতরে যে পোকা আছে সেটা বোঝা যায়নি। তো ওনার ঠাকুমা, বাড়ির লোক, মেয়েটির মা মানে ওই সাধকের হাতে পায়ে ধরতে থাকে, বলে যে আপনি কিছু করুন না, মানে এই মেয়েটাকে বাঁচাতেই হবে, এটা মেনে নেওয়া যায় না। তো ওনার ঠাকুমা তখন বলে যে ঠিক আছে, আপনি তো চাল কুমড়োর উপর দিয়ে বিষয়টা করেছিলেন, আপনি এই যজ্ঞ আবার শুরু করুন, সারা রাত, মানে উনি বলেছেন যে রাত অবধি তিথি আছে, মানে আপনি শুরু করুন, আপনি আমার উপর দিয়ে বিষয়টা চালিয়ে দিন, তাতে আমার জীবন চলে যাবে, তাতে আমার কোনো দুঃখ নেই, আমি অনেক বছর বেঁচেছি, আমার না বাঁচলেও চলবে, কিন্তু আমি চাই আমার নাতনি যেন ভালো হয়ে যায়। এবার ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলোকে না, মানে আমরা সবসময় যেভাবে চাই, বা আমরা তো খুব সাধারণ মানুষ, যারা ধরুন বিদগ্ধ পণ্ডিত মানুষ, যারা এইগুলো নিয়ে কাজ করেন, তারাও কিন্তু সব কিছু যে তাদের নিজেদের হাতে আছে বা তাদের কন্ট্রোলে আছে তা কিন্তু নয়। এবার এই জায়গাতে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে এই সময় যখন সবাই কান্নাকাটি করছে, তো রূপকিনীরই কী করে, ওনার দিদির কাছে ছুটে চলে যায়, গিয়ে মেয়েটির মা তো মেয়েটির মাথার কাছে বসেই ছিল, উনি গিয়ে বসে পড়ে, এবং বসে পড়ে মানে উনিও, রূপকিনীদিও তখন আর কি ওই সাধককে বলছে যে আমার দিদিকে বাঁচিয়ে দাও, ওকে এত কষ্ট দিও না, আমার খুব কষ্ট হয় দিদিকে এভাবে দেখতে, কতদিন দিদি হাসে না, আমার সাথে কথা বলে না, আমার খুব খারাপ লাগছে। এবার এই বলতে বলতে উনি একটা কিছু মন্ত্রতন্ত্র বলছিলেন মনে মনে, ওনার নিজস্ব কোনো কিছু হবে। তো হঠাৎ করে উনি ধ্যানে বসে, উনি বলেন আমাকে ধ্যানে বসতে হবে। এবার আপনারা হয়তো শুনে থাকতে পারেন যে যারা প্রকৃত অর্থে বড় সাধক হন, বা যারা হয়তো সাধন মার্গে অনেক উচ্চ স্তরে আছেন, তারা কিন্তু খুব সুন্দরভাবে এবং খুব নিখুঁতভাবে, খুব ইউনিক ওয়েতে তারা কিন্তু নিজের মন বা নিজের যে হৃদয় বা সোল যেটা আছে সেটার সাথে কিন্তু অন্য কিছুকে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারে। সেটা হতে পারে যে ব্যক্তির সাথে কানেক্ট করছে সে হয়তো বহু কিলোমিটার দূরে আছে, বা সে হয়তো এই পৃথিবীতেই নেই, সেরকমও হতে পারে। এবং তার মানে যাদের প্রকৃত ক্ষমতা থাকে না, তারা কিন্তু সত্যিকারেরই অসাধ্য সাধন করতে পারে। আজকের ডেটে হয়তো সেটা ভীষণ রেয়ার, মানে সেই ভালো ভালো লোক যাদের সত্যিই ক্ষমতা আছে তাদের কথা হয়তো আমরা জানতেও পারি না, কারণ তারা কখনোই প্রচারে আসে না বা আসতে চায় না। কিন্তু ওই যে সাধক ছিলেন তিনি কিন্তু এতটাই মহান এবং মানে দারুণ ব্যক্তিত্বের একজন মানুষ ছিলেন। তিনি তখন বলেন যে আমি কথা দিচ্ছি আমি এই মেয়েটার জীবন আমি চলে যেতে দেব না। উনি বলে যে তোমরা আমাকে একটু সময়, আমাকে ধ্যানস্থ হতে হবে, এবং আমি ধ্যানে বসে আমি দেখব যে এটাকে কী করে ঠিক করা যায়। এবং যেহেতু ওনারও এক গুরুদেব ছিল, তো অবশ্যই ওনারই অনেক বয়স, ওনার গুরুদেবও হয়তো দেখে রেখেছিলেন। তো উনি বললেন যে আমি আমার গুরুদেবের আশ্রয়, মানে আমাকে আবার সহায় নিতে হবে, আমি আমার গুরুদেবকে সবসময় স্মরণ করি, কিন্তু এখন আমাকে ওনাকে চিন্তা করতে হবে, ওনার সাথে আমার ধ্যানে বসতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কি করলে এই মেয়েটিকে সুস্থ করতে পারি। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমি বেঁচে থাকতে এই মেয়ের আমি কোনো ক্ষতি হতে দেব না।
উনি এভাবে অ্যাসিওর করে এবং উনি ধ্যানে বসে যান, ওইখানে ওই আসনের উপরে উনি ধ্যানস্থ হন। এবার এদিকে তো কান্নাকাটি চলছে, দুশ্চিন্তা, সবাই ভাবছে যে কী হলো, কী করে কী হবে। তো এই এমন সময় রুক্মিণীদিও পাশে বসে আছে। তো কিছু একটা মানে মনে হলো, মানে বাড়ির সবাই যেখানে আর কি ওখানে যে কজন ছিল সবাই দেখেছে যে হঠাৎ করেই না রূপকিনীদির মানে একটুখানি হঠাৎ করে ইলেকট্রিক শক খেলে মানুষের যেরকম একটা রিয়াকশান হয়, এক্স্যাক্ট রিয়াকশানটা রূপকিনীদির হয়। এবং এটা ওনার স্পষ্ট মনে আছে, ওনার মনে হলো যেন ওনার সারা শরীরে একটা বিদ্যুৎ খেললো এবং ওনার খুব জোরে একটা শক লাগে, একটা ব্যথা, একটা শক, একটা মানে প্রচণ্ড চাপা একটা কষ্ট ওনার মধ্যে হলো। এবং তারপরে যে ঠিক কী হয়েছিল সেটা কিন্তু ওনার কিছু মনে নেই, কিন্তু এই ফিলিংসটা ওনার এসেছিল এবং সেটা ওনার মনেও আছে। এইবারে এর পরবর্তী যেগুলো উনি ইমেলে লিখেছেন, উনি মেনশন করেছেন যে সেগুলো উনি বিভিন্ন সময় ওনার বাড়িতে শুনেছেন। তো ঘটনা যেটা হয় যে ওই যে একটা ওনার তীব্র ব্যথা অনুভব হয় এবং উনি সঙ্গে সঙ্গে ফেন্ট হয়ে ওখানে পড়ে যায়। এবং ওই পড়ে যাওয়ার আওয়াজে বা সবাই যে চমকে ওঠে, কী হলো এরকম বলে, তো ঠিক সেই মোমেন্টে এই সাধক যিনি ছিলেন তার ধ্যানটা ভেঙে যায় এবং সবাই দেখে যে ওই সাধক প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে উনি আসন থেকে উঠে ছুটে আসেন এবং ওনার সাথে একটা কমণ্ডলু ছিল, তো সেই কমণ্ডলু থেকে জল বার করে ওনার মাথায়, ওনার চোখে মুখে ছেটাতে থাকে। ইন দ্য মিন টাইম আরও একটা বিষয় ঘটে, সেটা হচ্ছে যে মেয়েটা, ওনার যে আর কি যে কাকার মেয়ে যে অসুস্থ ছিল, সে রীতিমতো ঠিকমতো চোখ খুলতে পারতো না। তো সেই সময় সে আস্তে আস্তে করে চোখটা খুলছে এবং তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে আগের থেকে বেটার আছে। কিন্তু এবারে অ্যাটেনশনটা কিছুটা রূপকিনীর দিকেও চলে গেছে। হঠাৎ করে মেয়েটা কেন ফেন্ট হলো? মেয়েটা তো ভালো সুস্থ সবল মেয়ে, খাওয়া দাওয়া করেছে সকাল থেকে, এরকম নয় যে না খেয়ে আছে বা কিছু। তো তখন সাধক যিনি ছিলেন তিনি তখন বলেন যে আপনারা কেউ ভয় পাবেন না, ওকে এখানে শোয়ান, একটা আসন পেতে দেন। উনি বলেন ওকে এখানে শোয়ান। তো তখন বাড়ির লোক বুঝে গেছে যে কিছু একটা গণ্ডগোল হয়েছে। তো তখন বলছে কেন, মানে বাড়ির লোক বলছে ওকে এখানে কেন শোয়াবো, ওকে ঘরে নিয়ে যাই, ওর হয়তো কোনো কারণে হয়তো খাওয়া দাওয়াটা ঠিকমতো আজকে হয়নি, এরকম কিছু একটা ব্যাপার হবে। তখন সাধক বলেন যে না, এখানে একটা বিশেষ ঘটনা ঘটেছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এর মধ্যে ওই যে মেয়েটি আর কি অসুস্থ ছিল, সে তখন উঠে বসেছে রীতিমতো, মানে সে তো ভীষণ অসুস্থ, সে উঠে ভাবে বসতে পারছিল না, বাট তখন সে রীতিমতো উঠে বসেছে। এবার তখন বাড়ির লোকেরা বলছে যে কী ব্যাপার ঘটেছে। তো তখন মানে ওই সাধক বলছেন যে একটা মৃত্যু যখন একটা জায়গায় আসে তখন সে কিন্তু মানে একটা, সেটাকে আমরা একটা কোনো আত্মা বলি বা কোনো এনার্জি বলি বা ভগবানের পাঠানো কোনো দূত, আমরা যাই বলে এটাকে সম্বোধন করি না কেন, এ কিন্তু যখন ঢোকে তখন কিন্তু তাকে সম্পূর্ণরকমভাবে বাধা দেওয়ার শক্তি একমাত্র হয়তো ভগবানেরই থাকে, বাট আদারওয়াইজ তাকে কিন্তু সে কিন্তু তার কাজটা করতে আসে, সে হয়তো কাউকে নিয়ে যেতে আসে। এবার এখানে যেটা ঘটনাটা ঘটলো, যে সবাই মিলে চাইছিল এবং সাধকজি নিজেও খুব চেয়েছিলেন যে যে মেয়েটির এরকম শরীর খারাপ হয়েছে, যার প্রাণ যায় যায় অবস্থা হয়েছে, সেই মেয়েটির যেন কোনোভাবে কোনো শারীরিক ক্ষতি না হয়, সে যেন তার প্রাণ ফিরে পায়, এটা সবাই চেয়েছিল। উনি সেই জন্যই যজ্ঞটা করেছিলেন। কিন্তু সমস্যাটা কোথায় বাধে? সমস্যাটা তৈরি হয় চাল কুমড়োটায়। কারণ যে চাল কুমড়োর উপর দিয়ে এই ফাড়াটা কাটানোর কথা ছিল, এই মৃত্যুযোগটা কাটানোর কথা ছিল, সেইটা নিখুঁত হওয়ার দরকার ছিল, কিন্তু সেটা পোকা ছিল তার ভিতরে। তো সেটা খুতলা হয়ে গেল। এবার সেই খুতলা জিনিস দিয়ে তো এই কাজ হবে না। তো এবার ওই মুহূর্তে যেহেতু ওইখানে কাজটা পুরোপুরি হয়নি এবং সেই সময় রূপকিনীদি ওখানে চলে আসে এবং রূপকিনীদি এসে ওনার সেই দিদির পাশে বসে, দিদির হাত ধরে তাকে জাগানোর চেষ্টা করে, তার সাথে কথা বলার চেষ্টা করে, সেও কান্নাকাটি করতে থাকে। তো সেই যে জিনিসটা যে মৃত্যুকে সাথে নিয়ে এসেছিল, সে তখন বুঝতে পারে যে এই মেয়েটিকে যে আর কি অসুস্থ, তাকে, তার প্রতি সকলের এত মায়া মমতা ভালোবাসা এবং তার জন্যই যজ্ঞ করা হয়েছে। সে তখন ভাবে যে আমি তাহলে কাকে নিয়ে যাব?
এবং সেই জায়গায় রূপকিনীদি যখন চলে আসে, সেই জিনিসটা ঘুরে কিন্তু রূপকিনীদির উপরে চলে আসে। এবং যে মুহূর্তে ওনার উপরে বিষয়টা চলে আসে না, সেই জন্যই কিন্তু ওরকম একটা তীব্র ব্যথা, একটা ইলেকট্রিক শকের মতো জিনিস উনি এক্সপেরিয়েন্স করেছিলেন। এবং যেহেতু ওনার বয়সটা একদমই কম ছিল, উনি সেটাকে সহ্য করতে পারেননি বা নিতে পারেনি। তো সেই জন্য উনি সাথে সাথে ওই জায়গাতেই অজ্ঞান হয়ে পড়ে যান। সেই বিষয়টা কিন্তু বাড়ির লোক বুঝতেই পারেনি যে মেয়েটা কেন অজ্ঞান হলো। কিন্তু সাধক যিনি ছিলেন, তিনি যখন ধ্যানরত অবস্থায় ছিলেন, উনি ওই ধ্যানের মাধ্যমে উনি ওনার স্বর্গত যে গুরুদেব, তার সাথে সংযোগ স্থাপন করেছিলেন। এবং উনি যখন সেই সংযোগ স্থাপন করেন, তো সেই সময় ওনার দিব্যচক্ষু খুলে যায় এবং সম্ভবত ভগবানের ইচ্ছেতে, তার আশীর্বাদে এবং ওনার গুরুদেবের সহায়ে উনি দেখতে পান এই পুরো বিষয়টা, যে এই মৃত্যুযোগটা ওই মেয়েটির থেকে বেরিয়ে গিয়ে, তার শরীর থেকে বেরিয়ে গিয়ে রূপকিনীদির উপরে তার প্রভাব বিস্তার করছে। এবং সঙ্গে সঙ্গে যে মুহূর্তে উনি সেটাকে আটকানোর জন্য চোখটা খোলেন, সেই মুহূর্তেই অ্যাকচুয়ালি উনি দেখেন যে রূপকিনীদি অলরেডি অজ্ঞান হয়ে গেছে। সেই জন্য উনি সঙ্গে সঙ্গে ওনার কমণ্ডলুতে যে মন্ত্রপুত যে বিশেষ জল ছিল, সেই জল ছিটিয়ে দেন। এবং এই জলটার কিন্তু বিশাল মাহাত্ম্য ছিল। এই জলটা হচ্ছে এমন একটা মন্ত্রপুত জল, যে জলটা যদি কারোর গায়ে ছেটানো যায়, বা সেই মুহূর্তে আর কি উনি এটা যেহেতু আভাস পেয়ে গেছিলেন, বুঝতে পেরেছিলেন, তো উনি উনি ওই জলটা ছেটানোর সাথে সাথে যে বিশেষ মন্ত্র বলেছিলেন, তার জন্য যে জিনিসটা ওনার শরীরের ভিতরে প্রবেশ করেছিল, সে প্রবেশ তো করে গেছিল, কিন্তু সে রূপকিনীদির প্রাণ নিয়ে বেরোনোর ক্ষমতা কিন্তু তার ছিল না, যেহেতু ওই জলটা ছিটিয়ে দেওয়া অলরেডি হয়ে গেছিল। তো সেই জন্যই উনি বলেন যে তোমরা এই রূপকিনীকে এই সামনে বসাও। এবং ওনার বাড়ির লোকেদের আর কি, বিশেষত পুরুষ মানুষদের উদ্দেশ্যে বলে যে আপনারা যেখান থেকে পারুন আপনারা 2টো ভালো চাল কুমড়ো নিয়ে আসুন। এবং এটা কিন্তু আপনাদের উনি সময় বলে দেন যে এই সময়ের মধ্যেই করতে হবে। এবং উনি শুধু সেটাই বলেন তা নয়, ওনারা বলেন যে তুমি এই লক্ষণগুলো দেখে বুঝবে যে চাল কুমড়োটা ভালো, এবং একটা নয়, সাথে সাথে 2টো আনবে, যাতে আমি 2টো দিয়েই কাজটা করতে পারি। তো বাড়ির পুরুষ মানুষেরা তো বেরিয়ে গেল চাল কুমড়ো আনতে। আর এদিকে শুরু হলো এক মহাযজ্ঞ। এবং সাথে সাথে বাড়ির যারা বউ ছিল, বিশেষত রূপকিনীদির মা, কাকিমা, জেঠিমা, ওনার ঠাকুমা, সবাইকে বলেন যে আপনারা আঁচল পেতে, মানে যেটা বলা হয় যে গণের জননী মা দুর্গা বলা হয়, তো বলে যে আপনারা আঁচল পেতে মায়ের কাছে প্রার্থনা করুন, যাতে এই 2টো মেয়ের কারোর কোনো বিপদ না হয়। মানে ওই মেয়েটির তো বিপদ কেটেই গেছে, কিন্তু তবুও যাতে ওই মেয়েটির কাছেও ঘুরে ফিরে আর বিপদটা না আসতে পারে, তার যেন প্রাণ যাতে তার ঠিক থাকে। এবং রূপকিনীদির বর্তমানে যে গুরুতর কঠিন অবস্থা, তারও যেন প্রাণ কোনোভাবে এভাবে বেঘরে না যায়, আপনারা আঁচল পেতে মা পার্বতীর কাছে প্রার্থনা করুন। এবং ওখানেই শুরু হয় এক বিশাল ব্যাপার। সব বাড়ির মায়েরা সব ওরকম আঁচল পেতে কান্নাকাটি করছে এবং মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইছে 2 মেয়ের। আর এদিকে ওনার ঠাকুমা বলছে যে মা তুমি, আমার তো এত বয়স হয়ে গেছে, আমি তো বহুদিন বাঁচলাম, সব চুল সাদা হয়ে গেছে, জীবনে বহু বাঁচলাম, এখন শেষ পরে আমাকে এইরকম খারাপ জিনিস তুমি আমায় দেখাচ্ছ, তার থেকে তো ভালো হতো যে তুমি আমাকে নিয়ে নিতে, আমার এই নাতনিগুলোর উপরে তুমি এরকম করো না মা, তুমি এদের করুণা ভিক্ষে চাইছি মা আমি, এরকম করে বলছে। এবং ইন দ্য মিন টাইম যেটা হলো, বাড়ির ছেলেরা যারা ছিল তারা ওরকম 2টো চাল কুমড়ো এনে দিয়েছে। এবং এই কাজটা এই যিনি যজ্ঞটা করছিল, এটা সূর্যোদয়ের আগেই কমপ্লিট করতে হতো। তো শুরু হলো সেই যজ্ঞ হচ্ছে, এর এদিকে মায়েরা ওরকম করে আঁচল পেতে রয়েছে। এবং আলটিমেটলি আবার নতুন করে যখন যজ্ঞ কুণ্ড সাজানো হলো, সেখানে যজ্ঞ হলো, এবং সেই চাল কুমড়োর উপরে সেই যে মৃত্যু যোগটাকে কাটিয়ে দেওয়া হলো। তো যখন লাস্ট সেই আবার যজ্ঞের আহুতিটা নেওয়া হয়েছে, যে এবার আহুতিটা দেয়া হবে, তখন সবাই প্রচণ্ড কান্নাকাটি করছে বাড়িতে, সবাই আর কি প্রচণ্ড ভয় পেয়ে গেছে, ভাবছে যে এবারেও যদি এই যজ্ঞের আহুতির যে আগুন, শেষ যে আহুতির যে আগুন, সেটা যদি উপরে না ওঠে, তাহলে
সাধক মানে এটা বলে দিয়েছিলেন যে আমি আমার প্রাণপণ চেষ্টা করছি, এবং উনি এটাও নাকি বলেছিলেন যে আজ যদি আমি এখান থেকে এই 2 মেয়ের প্রাণ ফিরিয়ে দিয়ে না যেতে পারি, তাহলে আমি মানে উনি পাহাড়ে, উনি মেনলি থাকতেন আসামে, আর বিভিন্ন সময় উনি উত্তরাখণ্ডের বিভিন্ন পাহাড়ের গুহায় সাধনা করতেন। উনি বললেন যে আমি আর কোনো দিন জনসমক্ষে আসবো না নিজের মুখ দেখাতে, মানে এটা যদি আমি করতে না পারি তাহলে আমি এই যে এত সাধনা করলাম, এত কিছু করলাম, তাহলে সব বৃথা হয়ে যাবে। মানে উনি নিজেও কিন্তু ভীষণ একজন পিওর মানুষ ছিলেন। দেখবেন যারা প্রকৃত অর্থে শক্তিধর হয় তারা কিন্তু অহংকারী হয় না, তারা প্রচণ্ড বিনয়ী হয়, তারা প্রচণ্ড জ্ঞানী হয়, এবং তারা কিন্তু মনে প্রাণে চেষ্টা করে যে মানুষের যাতে ভালো করা যায়, এবং তারা কিন্তু এর বদলে অর্থ নেয় না, বা তাদের কিন্তু এর বদলে কোনো স্বার্থ থাকে না যে আমি এটা করে দেবো, এর বদলে এত টাকা নেব, সেটা করে দিলে তার বদলে অত টাকা নেব, কারণ এই সমস্ত জিনিস হচ্ছে লোভের লক্ষণ। কিন্তু যারা প্রকৃত অর্থে ক্ষমতাধারী হয় তারা কিন্তু একেবারেই লোভী হয় না, তারা শুধুমাত্র তাদের সাধনাটাকে দেখে, এবং তারা ভাবে যে নিজের সাধনার সাহায্যে ভগবানের আশীর্বাদে যতটা সম্ভব মানুষের যাতে ভালো করা যায়। যাই হোক, তো উনিও মানে শেষ আহুতি দেওয়ার আগে উনি বলেন যে আমি একটা প্রার্থনা করব, এবং উনিও হাত জোর করে ভগবানের কাছে, ওনার যে ইষ্ট দেবতা তার কাছে আর কি বলে যে আমি এই আহুতি দিতে যাচ্ছি, এটা আমি এবার তোমার উপরে রেখে দিলাম, তুমি এই মেয়ে দুটোকে, এই বাচ্চা দুটোর প্রাণ ফিরিয়ে দিও, এদের যেন কোনো ক্ষতি না হয়, এবং এই অকাল মৃত্যু যেন এদের জীবনটাকে স্পর্শ পর্যন্ত না করতে পারে। তো যাই হোক, এরপরে মানে বাড়িতে তো সবাই রীতিমতো কান্নাকাটি করছে, এবং সকলে প্রার্থনা করছে যেন এই আহুতিটা ঠিকঠাক মতো দেয়া যায়। এবং শেষ পরে যখন ওই আহুতিটা দেয়া হলো, রুক্মিণীদি যেটা লিখেছেন যে ওনার মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা, বাড়ির অন্যান্য পুরুষ মানুষেরাও ছিলেন, তারা প্রত্যেকে দেখেছে প্রায় 1 তলা সমান, মানে যে পরিমাণ ঘি দ্রব্যাদি দেয়া হয়েছে তাতে 1 তলা সমান হয়তো ওঠার কথা নয়, বাট ওরকমই প্রায় 1 তলা সমান যজ্ঞের আগুন উঠে যায়। এবং এটা দেখে সবার চোখ দিয়ে দরদর করে মানে জল পড়ছে, এবং সবাই যেন ধরে প্রাণ পেল যে তাহলে এই যাত্রায় আমাদের সন্তানরা নিরাপদ রইল। এবং যে সাধক এই কাজ করছে, যে যজ্ঞে বসেছিলেন, তিনিও না, তার চোখ দিয়ে নাকি 2 ফোঁটা জল পড়েছে। উনি নাকি পরে বলেছিলেন যে আমি তো সাধক, আমার সব কিছুর ঊর্ধ্বে আমার যাওয়ার কথা, কিন্তু আমি এই বিষয়টার মধ্যে এমনভাবে ইনভলভ হয়ে গেছিলাম, আমি এমনভাবে জড়িয়ে গেছিলাম, আমি যদি আজকে এই মেয়ে দুটোকে বাঁচাতে না পারতাম তাহলে সত্যি আমি মনে করতাম যে কোথাও না কোথাও আমার সাধনায় হয়তো কোথাও ফাঁক থেকে গেছে, বা আমি হয়তো কাজটা ঠিক মতো করতে পারিনি। এবং ঠিক এর কিছুক্ষণ পরে রুক্মিণীদির জ্ঞান আসে, এবং কিছুক্ষণ উনি একটু হাত পা ব্যথা, একটু ঝিমঝিম করা, এগুলো ছিল, বাট আর এগুলো ছাড়া আর কিন্তু ওনার কোনো সমস্যা এসা ছিল না। এবং এর 1-2 দিনের ভিতরে ওনার যে দিদি, যে এতদিন অসুস্থ ছিল, সেও কিন্তু একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এবং তারপরে কিন্তু মানে ওনার দিদির জন্য যেমন ডাক্তার দেখানো হচ্ছিল, সেরকম ডাক্তার কিন্তু তারপরেও দেখানো হয়। ডাক্তারবাবু বলেন যে হ্যাঁ, ও একদম সুস্থ হয়ে গেছে, ওর আর কোনো সমস্যা নেই। ভাবুন আজকের দিনেও, মানে এই ঘটনা তো হয়তো বেশ কিছু বছর আগেকার ঘটনা, আর ওই যে আমি শুরুতেই আপনাদেরকে বললাম যে অপরাজিতা আঢ্য ম্যাডাম একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ওনার বাড়িতেও রীতিমতো এরকম ঘটনা ঘটে। উনি ওনার বাবা চলে যাওয়ার আগেও এরকম বুঝতে পেরেছিলেন যে ওনার বাবা চলে যাবেন, বাড়িতে অনেক অস্বাভাবিক জিনিস হচ্ছিল। তো ভাবুন আজকের এই সায়েন্সের যুগেও এমন বহু কিছু আছে যেগুলোর কিন্তু ব্যাখ্যা নেই। আমরা হয়তো ভাবি যে এইটা এই জন্য হচ্ছে, আমরা অনেক রকমভাবে লজিক খোঁজার চেষ্টা করি, বাট সব জিনিস কিন্তু সায়েন্টিফিক রিজন বা লজিক দিয়ে এক্সপ্লেন কিন্তু করা যায় না। আর এই ঘটনাটা কিন্তু কিছুটা সেরকমই। হয়তো আপনাদের মধ্যেও কারো এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকতে পারে, সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কখনো এরকম কোনো কিছু এক্সপিরিয়েন্স করেছিলেন কিনা। এটুকুই বলার ছিল। আজকের ঘটনা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো একটু ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন। আর একটা কথা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে কিছু কারণের জন্য আমি ইমেল পাঠ করা বন্ধ রেখেছিলাম। আবার পরের এপিসোড থেকে আমি একটা করে ইমেল, যেরকম আগে আমি পড়ছিলাম পার্সোনাল ইমেল যারা আমাকে করে থাকেন, প্রচুর ইমেল অলরেডি জমা পড়ে গেছে, অনেকেই অনেক ইমেল করেছেন, আমি তার জন্য ধন্যবাদ। আমি আবার পরের এপিসোড থেকে একটা করে ইমেল যেরকম আমি পড়ছিলাম
সেই ইমেলগুলো আপনাদেরকে আবার পড়ে শোনানো স্টার্ট করছি। অনেকেই এর মধ্যে কমেন্টও করেছেন যে ম্যাডাম আপনি ইমেল পড়া কেন বন্ধ করে দিলেন। তো সেটার একটা ছোট কারণ ছিল। তো সেইটার জন্য আমি ইমেলটা কিছুদিন বন্ধ রেখেছিলাম, কয়েকটা এপিসোড। আবার নেক্সট এপিসোড থেকে আমি মূল ঘটনা বলার আগে যে ইমেলটা আমি পাঠ করতাম, ছোট ইমেল, তো সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তো যারা খোঁজ নিচ্ছেন আমি তাদেরকে বলে দিলাম আপনারা নেক্সট এপিসোড থেকে আবার ইমেল সেগমেন্টটা পাচ্ছেন। এটুকুই বলার ছিল। কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার, আবার পরের এপিসোডে দেখা হচ্ছে।